Are you excited? Yeah. আমি এই জায়গায় নানো আল্লাহ হাফেজ। মানে প্রতি বছরে বৃষ্টি হয় তখন আমাদের বারান্দার অবস্থা একদমই হয়ে যায় কাহিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। ব্লগ। তো আমরা এখন কোথায় যাচ্ছি? নানু বাসায়। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি জান্নাতের নানুর বাসায়, কারণ জান্নাতের নানুর বাসায় আমাদেরকে ঈদের দাওয়াত দেওয়া হয়েছে। সো এর জন্য হ্যাঁ, ঈদ তো শেষ, বাট আমরাই বলেছিলাম যে এখন দরকার নেই ঈদের সময়, কারণ তখন অনেক বাসে যাওয়া হয়েছে, বা আসলে তখন এরকম দাওয়াত খেতেও ইচ্ছা করছিল না। তো এর জন্য আম্মুকে বলেছি যে কয়েকদিন পরে যেন আমাদেরকে বলে। তো আম্মু আজকে আমাদেরকে বলেছে যে দুপুরে যাতে আম্মুর বাসায় খাওয়া দাওয়া করি। আরও অনেক গেস্ট আসবে, কে কে আসবে, কারা কারা থাকছে আর কাদের সাথে দেখা হচ্ছে, সব কিছুই থাকবে এই ব্লগে। সো আমরা তো এখন রেডি হয়ে গেছি জান্নাতের নানুর বাসায় যাওয়ার জন্য। আর ইউ এক্সাইটেড? ওকে, সো আমরা এখন চলে যাই জান্নাতের নানুর বাসায়। আর যাওয়ার পরে কি কি করব, কাদের সাথে দেখা হচ্ছে, সব তো আপনাদের সাথে শেয়ার করাই হবে। সো সে পর্যন্ত দেখতে থাকুন। ওকে, আপনাদের সবার ঈদ কেমন কাটলো, সবাই কোথায় কোথায় ঘুরতে গেলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু এর মধ্যে বেরো হয়ে গিয়েছি এবং জান্নাতের নানুর বাসায় চলেও এসেছি। আসসালামু আলাইকুম। ঢোকা মাত্রই জান বাচ্চাকে দেখে সবার এক্সপ্রেশন তো দেখতেই পেলেন, সবাই আসলে জান্নাতকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর আম্মু আবার নবাবী সেমাই দিল, তো এসেই সেমাইটা খেয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা নাস্তা না করেই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম। আর বেশি এক্সাইটমেন্ট হলে আসলে যা হয় তখন আর কোনো কিছু করতেই ভালো লাগে না। আম্মুর খালামণি মানে আমার এই নানু, তারপর আন্টি, অরিন, সবাই আগের দিন রাতেই চলে এসেছিল। যেহেতু জান বাচ্চাও কিছু খেয়ে আসেনি, তো সব চিল্লার পার্টিদেরকে আমি কেক দিচ্ছিলাম, তো ওরা সবাই এখন কেক খাবে। নিচে দোকানে গিয়েই দেখলাম যে তারা হোমমেড কেকগুলো সেল করছে, তাই ওদের জন্য এই কেকটাই নিয়ে আসলাম। কেমন জান্নাত? ইয়ামি? চিল্লার পার্টি তো কেক পেয়ে অনেক খুশি, কারণ ওদের কাছে কেকটা অনেক ভালো লেগেছে। এখানে আবার আমরা বসে বসে গল্প করছিলাম, নানু, আমার ছোট বোনও চলে এসেছে, আর আমার খালাতো বোন ঐশীও ছিল আমাদের সাথে। আর সবাই আমাদেরকে বলছিল যে আমরা দুই বোন বাসায় ছিলাম না দেখে গতকাল রাতে বাসাটা একদমই খালি লেগেছে, তাদের একটুও ভালো লাগেনি। আর আম্মু আবার সবাইকে আইসক্রিম দিচ্ছিল, বাট মালাই আইসক্রিম যেহেতু আমি এই আইসক্রিমটা খাই না, আমার কাছে মালাই আইসক্রিমের ফ্লেভার ভালো লাগে না। আমরা আইসক্রিম খেতে খেতে এদিকে কিন্তু আবার নানুরাও চলে এসেছিল, নানু, ছোট মামা, মামি, তারা সবাই চলে এসেছিল। আর নানু এসেই বলছিল আমার ছোট বোনের কথা যে রুহি তাকে ফোন দিয়েছে। আসলে নানু একটু রাগ করেছিল, আসতে চাচ্ছিল না, পরে আমার বোন ফোন দিয়েছিল নানুকে, আর এই জন্য নানু অনেক খুশি, তার নাতনিকে আদর করছিল এসে। সবার আড্ডা তো চলছে, আর সেই সাথে অরিনকে সবাই ধরেছে ওর সালামি নিয়ে। ছোট বাচ্চাদের আসলে যেটা হয়, সালামি পেলে নিজের কাছে তো রাখতে পারেই না, হয়তো বা মার কাছে দিয়ে দেয়, না হলে বাবার কাছে, আর একটা বোন থাকলে তো কোনো কথাই নেই। অরিন আসলে ঐশীকে ম্যাক্সিমাম টাকাই দিয়ে দিয়েছিল, এর জন্য আন্টি আঙ্কেল সবাই বলছিল যে ওকে কেন দিয়ে দিয়েছে যাওয়া মাত্রই। তো এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আর এদিক দিয়ে আঙ্কেল আবার নানুর কাছ থেকে টাকা চাচ্ছিল দুষ্টামি করে, মানে শাশুড়ির কাছে আবদার করছিল। সো অবশেষে মনে হয় আঙ্কেল সাকসেসফুল হতে পেরেছে টাকাটা নেওয়ার জন্য। এই যে আজকে বাবা পড়ে নাকি এটাই শিশুতে পারে আর নাও করতে পারো। কেন কই যাবা বিদেশে? হ্যাঁ, মাটির নিচে বিদেশ। হ্যাঁ, এদিকে আবার তোমার নানু 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 নানা একটাই বাবি আছে বাংলাদেশে।
আর এখান দিয়ে আম্মু খাবারও সব রেডি করে ফেলছিল টেবিলে। এখানে আছে ইলিশ মাছ ভুনা, যেটা সাদা করে করে, আম্মুরটা অনেক মজা হয়। আর চিংড়ি মাছ আছে, সেই সাথে আছে শুটকি বাগার। আর চিকেন তো আছে, চিকেনটাও কিন্তু একদম ঝাল ঝাল করে রান্না করেনি, পোলাওয়ের জন্য কিন্তু এই চিকেনটা অনেক বেস্ট। আর সেই সাথে বিফ তো আছেই আম্মুর হাতের। তো সব খাবার কিন্তু টেবিলে সার্ভ করা হয়ে গেছে। তো যারা যারা খাবে তারা খেয়ে নেবে। আর আমি এখানে জান্নাতের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, কারণ ওর বায়না আজকে আর আমার কাছে খাবে না, খালামণিদের কাছেও খাবে না। আজকে কিন্তু সে খাবে তার ভাবির কাছে। হ্যাঁ, কারণ তার ভাবিকে আজকে পেয়েছে, এখন সে তার ভাবির কাছেই আজকে খাওয়া দাওয়া করবে। তো এর জন্য তার ভাবিকে আমি খাবারটা বুঝিয়ে দিলাম, এখন তার ভাবি জান্নাতকে খাইয়ে দিচ্ছিল। আর এই তো এখানে আব্বু, ছোট মামা, নাহিদ মামা সবাই খেতে বসে গেছে। ও নাহিদ মামা হচ্ছে আম্মুর মামাতো ভাই। তো তারা সবাই খেতে বসেছে এখানে। আর এরপরে নানুরা সবাই বসেছে, মানে এক এক করে সবাই আসলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিল, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই তো এখানে আমি, আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, আম্মু, আমরা সবাই খেতে বসে গিয়েছি। জান্নাতের বাবা তখনও আসেনি, ওর আসতে একটু লেট হবে, তাই আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। কি ফ্লেভার অন্যরকম, ভালো লাগে, ঝাঁস টাসে অনেক মজা। খাওয়া দাওয়া করছিলাম আর নাহিদ মামার সাথে গল্প করছিলাম। আসলে নাহিদ মামা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছিল আমার কাজের ব্যাপারটাতে। সে আমাকে বারবারই বলছিল যে আমি যে ব্লগগুলো করি বা ব্লগগুলো এডিট করি, আমার ব্লগ এডিটিং করাটা অনেক সুন্দর হয় এবং খুব প্রফেশনাল ওয়েতে আমি করি। সো এই ব্যাপারটা নিয়েই নাহিদ মামা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েশন করছিল এবং আমার কাছেও খুব ভালো লাগে যখন আমার কাছের মানুষগুলো বা আমার ফ্যামিলির কেউ বলে যে আমার কাজগুলো অনেক ভালো হয়। আসলে যে কোনো কাজের ক্ষেত্রেই কাজটা প্রপার ওয়েতে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি যে কোনো কিছু করতে গেলে আমি ব্যাপারটা নিয়ে অনেক বেশি রিসার্চ করি এবং তারপরেই আমি ব্যাপারটা নিয়ে কাজ করা স্টার্ট করি। কারণ আমার কাছে মনে হয় আমি যে কাজটা করব সেই কাজটা যদি প্রেজেন্টেবল না হয় তাহলে মানুষজন পছন্দ করবে না। আর যদি অডিয়েন্সরা পছন্দ না করে, ভিউয়ার্সরা পছন্দ না করে, তাহলে কিন্তু আমি সেই কাজের ক্ষেত্রে এগিয়েও যেতে পারবো না। আর যে কোনো কাজই আপনি পজিটিভ ওয়েতে করলে হয়তো বা একটু লেট হবে আপনার সাকসেসফুল হতে, বাট সেটা কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। আমি চাইলেই কিন্তু র ভিডিওটা বা যেভাবে করে ভিডিও করি সেটা একটুখানি কাটছাট করে আমি দিয়ে দিতে পারি। আমার এডিটিং করার কিন্তু প্রয়োজন পড়ে না, কিন্তু আমি এডিটিংটা করি বা একটু ভিডিওটাকে সুন্দর করার ট্রাই করি এর জন্যই, যাতে করে সবাই অনেক বেশি পছন্দ করে এবং দেখেও কিন্তু ভালো লাগে। আর এই ব্যাপারটার জন্যই আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করি এবং এটা কিন্তু অনেক পরিশ্রমের একটা কাজ, অনেক সময়ের একটা কাজ। সংসারের সব কাজ গুছিয়ে বাচ্চাকে সামলিয়ে তারপরে এই কাজটা করা কিন্তু অনেক টাফ। আর এত পরিশ্রম করার পরে যখন আসলেই সবাই বলে যে না তোমার কাজটা অনেক সুন্দর হয়, দেখতে ভালো লাগে, অনেক খুশি হয় এবং বলে যে না তুমি কাজ করো, তোমার কাজ অনেক ভালো হচ্ছে। আর এরকম কাজ করার ক্ষেত্রে আপনার যদি একটা সাপোর্ট সিস্টেম থাকে তাহলে কিন্তু আপনার কাজ করাটা আরও বেশি ইজি হয়ে যায়। আমি কার কথা বলছি অবশ্যই বুঝতেই পারছেন, আমার হাজব্যান্ডের কথা। ও আমাকে অনেক বেশি সাপোর্ট করে এই ব্যাপারটাতে। আর এর মধ্যে কিন্তু চলেও এসেছে আর ও এসে খেতে বসেছে। ওর শালি আবার ওকে খুব সুন্দর করে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। আর চলছিল বিদায় পর্ব। আমি এই জায়গায় নানো, আল্লাহ হাফেজ। তো এই তো লালুরা কিন্তু বিদায় নিয়ে নিয়েছে, সবাই চলে যাবে না, জাস্ট নানু যাবে, মানে আম্মুর খালামণি আর লাকি আন্টি, যেহেতু তারা দূরের রাস্তায় যাবে তাই খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছিল। যেতেও টাইম লাগবে আর যদি রাস্তায় জ্যাম পড়ে, যদিও এখন ঈদের ছুটি তাই রাস্তায় জ্যাম পড়ার সম্ভাবনা খুবই কম, তারপরও বলা যায় না, যেহেতু দূরের রাস্তায় যাবে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। কি করো ফোনে? দেখি ইউটিউবে কি হয়। আপনারা কারা কারা নানুদের সাথে এরকম দুষ্টামি করতে পছন্দ করেন বলেন তো? আর আমার নানু তো এমনিতেই অনেকটা ফানি, মানে ফান করতে অনেক পছন্দ করে, তো এর জন্য নানুর সাথেও কিন্তু মজা করতে আমরাও খুব বেশি মজা পাই। আর নানু যেহেতু আসতে চাচ্ছিল না, তো এর জন্য আমরা সবাই বলছিল দেখো এখন এসেছো দেখে কত ভালো লাগছে, সবার সাথে দেখা হয়ে গেছে, সবার সাথে কথা বলতেছো, আর যদি এখন বাসায় থাকতে তাহলে তুমি কি করতে, শুধু শুধু বসে থাকতে, ভালো লাগতো না। তো এটা নিয়ে আসলে আমরা সবাই কথা বলছিলাম।
আর ছোটো মামি আমাদের সবাইকে ঘটনাটা বলছিল, মানে কিভাবে করে নানুকে অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপর নিয়ে এসেছে। আর ছোটো মামির অবদান এখানে আসলে অনেক বেশি, কারণ ছোটো মামি অনেক হার্ডওয়ার্ক করেছে নানুর রাগটা ভাঙানোর জন্য। তো এটাই বলছিল। কিছু বলবা নানু? না বলো। খারাপ শুনে কেমন লাগতেছে সবার সাথে থেকে? ভালো, তাও আবার একটু খারাপ লাগে। কথা কুটি বলি দিয়ে বাকি টক কি টক? জিব্বা খাইতেই পারলাম না, এখন একটু খিদা লেগে গেছে আমার। কি খাবে? নানুর সাথে অনেক মজা করছিলাম ঠিকই, নানুকে অনেক হাসানোরও ট্রাই করছিলাম, কিন্তু নানুর শরীরটা আসলে সেরকম ভালো ছিল না, দেখেই বোঝা যাচ্ছিল। তো সবাই নানুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, না দুইটাই লাগছে। আরে এই শাড়িটার অস্তিত্ব নাই আর। ফালাইতে ফালাইতে। চা খাও না? তুমি আমার কি বানায় খাওয়াবে? কিরে চা দেয় নাই তোরে? আমি নালে দেয় না ঠিক লাস্টে যেটা হচ্ছে তুমি দেখাইতে হবে। বর্তমানে কেন? বাচ্চা বানানো আরে বাচ্চা বানানো কি খাওয়া কি খাওয়া যেমন করে ও খালি বলে কি খাওয়াবা কি খাওয়াবা। ভাইয়া ভাবির সাথে ব্রাউন বানাই ঘুরে আসতে যাও। যাবা? মাছ আছে? যাবা? দুইটা আশা পূর্ণ হইতেছিল, একটা ব্রাহ্মণবাড়ি আর এখন যাবো কক্সবাজার। আবার যাবা? খাও, আপনি দেখেন চলো, তোমার মা বাবার দরকার নেই, আমি তোমার নানু বলে বুঝছো? অরি। আর দেখছো, তোমার কথা আমি পেয়ে ফেলেছি। কানটুপি পরশো আর কি মোজা, হাত মোজা। কি মানে সাফা সাপারে তুমি আমার দিয়ে দিবে। সালাম। এই সেটা সাফা কি 150 টাকা অর্ধেক পেরে আমার দিয়ে। এটা কাকে দিবা? এটা আমার আমার নতুন একটা জন্মদিন মাম্মিকে দিবা না পাপাকে দিবা? এটা আমার আমি স্কুল খরচ স্কুল খরচ? থ্যাংক ইউ। নাও হাত মিলাও, হাত মিলাও। জান্নাত এবার যত টাকাই সালামি পেয়েছে, কিছু ওর বাবাকে দিয়েছে, কিছু আমাকে দিয়েছে। আর আমাকে যখন ওর সালামিগুলো দিচ্ছিল, প্রত্যেকটা বাড়িও আমাকে বলেছে যে এটা ওর স্কুল খরচ। স্কুল খরচ বলতে মানে স্কুলে গেলে যদি ও কিছু খেতে চায় বা যদি ও কিছু কিনতে যায়, তো সেটা যেন আমি এখান থেকে দেই, তো সেটার জন্য এক্সট্রা করে আমাকে দিয়ে রেখেছে, এটা বুঝালো। আর ও যে মাইন্ডের মধ্যে এটা সেট করে রেখেছে যে এটা ওর স্কুল খরচ, তাও অনেকটাই বেটার, যে ও বুঝতে পেরেছে যে এটা তুমি রাখো, যদি আমার কিছু লাগে তাহলে আমাকে কিনে দিও স্কুলে যাওয়ার সময়। তারপর আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর জান্নাতকে বলছিলাম যে তোমাকে দেয়া যাবে না, তাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। আমাদের সোফার নিচে গেছে। আর এই তো এখন চলছে নানুদের বিদায় পর্ব, নানু মামারা এখন চলে যাবে। এই তো বাবু খাবে। খালি হয়ে যেতেছে। জানো নানুরা যাওয়ার পরে আমরা আবার উপরে চলে এসেছিলাম, আমার বোন, আমি আর জান বাচ্চা, আমার চাচুর বাসায়। তো এসেই দেখলাম আবার চাচি আম্মুরা রোজা রেখেছে, তো এর জন্য ইফতার ভাত ছিল। তো তাদের সাথে বসে আবার একটু ইফতারটাও এনজয় করলাম। এখানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সবই ছিল। সেই সাথে আমার কাজিনের বড় মামি ছিল, তো আমরা সবাই মিলে ইফতারটা করলাম। আর রোজার সময় কিন্তু মুড়ি মাখা মাস্ট চাই সবার, তো চাচি আম্মু এখানে মুড়িও মেখে নিচ্ছিল। বাসায় আসার পরে আম্মু আবার দই মিষ্টি দিল, তো দই মিষ্টিটা খাচ্ছিলাম। এর মধ্যে আমার ছোটো বোনও চলে গিয়েছিল, তারপরে আমিও বের হয়ে যাব। আর বাহিরে দেখলাম আকাশের অবস্থা একদমই খারাপ, তখনও ভাবিনি যে এরকমভাবে যে বাতাসটা ছাড়বে। বাসার নিচে যখনই নেমেছি রিক্সা থেকে, তখনই দেখলাম এমনভাবে বাতাস শুরু হয়েছে, আর একদমই ভয়ঙ্কর অবস্থা, কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। বৈশাখ মাসের যে তাণ্ডবটা আসলে থাকে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছিল তখন। গাইস দেখেন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমাদের ভাগ্যটা এত খারাপ। আমরা নানুর বাসা দিয়ে বের হবো, এমন ঝড় বের হয়েছে, আমরা তো কেউ জানতামই না। মানে রোজ প্রতি বছরে বৃষ্টি হয়, তখন আমাদের বারান্দার অবস্থা একদমই হয়ে যায় কাহিল।
আমার জান বাচ্চাও কিন্তু বর্ণনা দিয়ে দিল যে আমাদের সাথে কি ঘটেছিল। তো যাই হোক, সেফলি বাসায় আসতে পেরেছি, সেটাই হচ্ছে বড় কথা। আর এরকম ঝড় বৃষ্টির সময় সবাই একটু সাবধানে থাকবেন, বাহিরে কম থাকার চেষ্টা করবেন, কারণ কখন কোন বিপদ চলে আসে বলা যায় না। তো এই ছিল আজকে আমার আরেকটা ব্লগ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।